হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবারের সবাই সুরক্ষিত আছেন। আর আমি আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, তোমাদের মধ্যেই কোনো স্টুডেন্টস আমাকে কমেন্টে জানিয়েছিলে, সরি তোমার নামটা আমার হঠাৎ এখন মনে পড়ছে না, আমি দেখে নিয়েছিলাম বলবো বলে। তো তোমরা বা আরও বেশ কয়েকজন আর কি আমাকে জানতে চেয়েছিলে কি যে ম্যাম নিটের জন্য প্রিপারেশান নেব, তো সেটার জন্য বায়োলজি কী করে প্রিপেয়ার করব এবং সেটা যদি আমরা ক্লাস 11th থেকেই চাই তো তাহলে কি করে প্রিপারেশান নেব, তো সেটা বলার জন্যই আমি আজকে ডিসকাস করব এই ভিডিওটাতে। এবং শুরু থেকে আমি বলতে চাই একটা বিষয় যে হঠাৎ করে ধরো আমি ক্লাস 11th-এ, অবশ্যই মেন প্রিপারেশানটা 11th-এই শুরু হবে। আমি এই বিষয়ে এর আগেও একটা ভিডিও তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম কিছু কথা, কিন্তু আসলে ব্যাপারটা কীরকম না, আমরা শুধুমাত্র ধরো এরকম যদি হয় যে ক্লাস 8, 9, 10 এই লেভেলে আমরা বায়োলজিটাকে খুব নেগলেক্ট করেছি এবং তুমি দেখবে যে সাবজেক্টটার প্রতি তোমার নেগলিজেন্সি বেশি থাকবে, তুমি দূরে থাকবে, তো সেই সাবজেক্টটাও তাহলে তোমার থেকে দূরে সরে যাবে। তো এরকম যদি একটা কন্ডিশন হয় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রবলেম হবে যে যদি হঠাৎ করে চাই আমরা 11-12-এ বায়োলজি পড়বো, কেননা আমরা 10th লেভেলে যেটুকু পড়ে এসেছি বা 9th লেভেলে যেটুকু পড়ে এসেছি সেগুলোকে যদি শুধুই মুখস্থ করে থাকি, বুঝে না পড়ি, তো তা এমনি 11-12-এর সিলেবাসটা অনেকটা হিউজ, তো তাই জন্য হঠাৎ করে সেটা বুঝতে আগেও 9-10 ভালোভাবে না বুঝে থাকার জন্য প্রবলেম হবে। তো সেটার জন্য একটু মেন্টালিটিটা প্রিপেয়ার থাকা দরকার, কেন কি আমি মোটামুটি যা দেখছি অনেক স্টুডেন্ট, ইভেন গার্জেনরাও কেউ কেউ থাকেন, ছোটো থেকে তোমরা 5, 6, 7 ক্লাস থেকে তোমরা ভেবে দেখো তোমরা কিন্তু ম্যাথস টিউশন বা ইংলিশ টিউশন সবাই পড়ছো, বা মানে টিউশন বলতে ওগুলোকে খুব ভালোভাবে গাইড নিয়ে পড়ছো, কেন কি তোমরা জানছো যে ম্যাথস আর ইংলিশ খুব ভাইটাল সাবজেক্ট, ওগুলো আমাদের করতেই হবে। এরকমও অনেক স্টুডেন্ট আছো কি যারা ক্লাস 9-10 পর্যন্ত বায়োলজির কোনো টিচারই তোমাদের ছিল না। টিচার ছিল না আমি এই সেন্সে বলতে চাইছি কি যে নিজেরা ঠিকভাবে সেভাবে মানে ইম্পর্টেন্স দিয়ে পড়োনি, এরকম নয় যে প্রাইভেট টিউটর না থাকলেই সেটা ইম্পর্টেন্স দিয়ে পড়া হবে না, নিজেরাও তো সেলফ স্টাডি করতেই পারো। আমার বলার বিষয় হচ্ছে যে তোমরা ইম্পর্টেন্স দিয়ে বায়োলজি পড়োনি, কেন তোমরা ভেবেছো মানে ছোটো থেকে তো আমরা 6-7-এ নিজেরা সেভাবেও পুরোপুরি বুঝে উঠতে পারি না, উপলব্ধি থাকে না, আমাদের আশেপাশের আমাদের গার্জেনরা এবং আমাদের আশেপাশের সমাজের সবাই যা বলে আমরা সেটাকেই বুঝি এবং সেটার থেকেই আমাদের মেন্টালিটি ক্রিয়েট হওয়া শুরু করে এবং সেই সময় আমরা এটা খুবই শুনি যে ওই ইংলিশ, ম্যাথস এগুলোকে বেশি ভালো করে পড়তে হবে, সায়েন্স পড়লেও ফিজিক্যাল সায়েন্স পড়তে হবে, বায়োলজি তো মুখস্থের বিষয়। ইভেন অনেক গার্জেনও আমার সঙ্গে এটা নিয়ে কথা বলে কি যে বায়োলজিটা তো ঠিক আছে যা হোক পড়ে নিলে হয়ে যাবে। এবার যে স্টুডেন্টটা বা যার বাড়ি তাকে সেইভাবে ছোট থেকে মানে ভেবে বড় হচ্ছে যে 9-10 পর্যন্ত বায়োলজি সেভাবে গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি মুখস্থ করে নিয়ে লিখে ফেলবো, তো আমি এক্সামে 90-র উপর মার্কস পেয়ে যাব। ব্যাপারটা হচ্ছে এটা ঠিক, ক্লাস 10th পর্যন্ত বায়োলজির যে কোশ্চেন্সগুলো আসে তোমাদের সেখানে এরকমভাবে কোনো কোশ্চেন্স থাকে না যে খুব বুঝে করতে হবে, যেক্ষেত্রে ম্যাথসের প্র্যাকটিস দরকার, ইংলিশের তোমরা জানো ন্যারেশন চেঞ্জ, ভয়েস এগুলো শেখার দরকার পড়ে, গ্রামাটিক্যাল যে পার্টসগুলো আছে, ফিজিক্যাল সায়েন্সেরও কিছু কিছু ম্যাথস তোমরা জানো মাধ্যমিকেও আসে বা 9-এও থাকে, তো সেই জন্য সেগুলোর প্রপার গাইডেন্স দরকার। কিন্তু বায়োলজিতে এমনই কোশ্চেন্সগুলো থাকে সেগুলো মেনলি ফ্ল্যাট টাইপের কোশ্চেন্স হয়, বই যদি কোনো স্টুডিয়াস কোনো স্টুডেন্ট হয় তো নিজে পড়েও করে ফেলতে পারে, হয়তো তারা মানে জানে না, ইভেন আমার ক্ষেত্রেও হয়েছে, আমি 8-9-এ এরকম বেশ কিছু জিনিস পড়েছি, 10-এও পড়েছি, ইভেন 11-12-এও পড়েছি, তোমাদের বলতে পারি যে সেগুলো আমি বুঝতাম না, আমি জানতাম না, পড়তে হবে, পরীক্ষায় আসবে, আমাকে লিখতে হবে, সেই জন্য পড়তে হয়েছে, যেটা কিন্তু খুব খারাপ। ইন ফিউচার যখন গ্র্যাজুয়েশনে গেছি, মাস্টার্সে গেছি, তখন দেখেছি যে এগুলোই আমাকে প্রবলেমে ফেলছে এবং তখন আমি সেই টিচারদের কাছে শিখেছি, বুঝেছি। তো এই যে জিনিসগুলো বলতে চাইছি, তো যে ক্ষেত্রে যারা ধরো নিট এক্সাম 12-এ দেবে ভাবছো, 12-এর পরে দেবে ভাবছো, তো তাদের সেই বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার থাকাটা একান্ত প্রয়োজন। কখনো মুখস্থ করে নিট এক্সাম বা কোনো কম্পিটিটিভ এক্সাম ওভাবে পাশ করা হবে না, নিট তো হবেই না, কোনো কনসেপচুয়াল অনেক কিছু তোমরা বলতে
পারো যে ম্যাম নিটে তো এই টাইপের কোশ্চেন্সগুলো সবই ওই মুখস্থর উপর আসে। হ্যাঁ আসে, অনেক কিছুই ডেটা মনে রাখতে হয়, তো সেটা আমাকে মুখস্থ করতে হবে, কিন্তু কিছু কনসেপ্ট না জেনে বায়োলজি মানেই মুখস্থ, এই মেন্টালিটিটাকে ছেড়ে আমাদেরকে বায়োলজি পড়তে হবে। যদি কেউ আমাকে জিজ্ঞেস করো কি যে বায়োলজি কীভাবে পড়া উচিত, আমি এটাই বলবো যে শুরু থেকে ছোট থেকে এরকমভাবে কোনো বাচ্চাকে বুঝিয়ে বড় করা উচিত নয় কি যে বায়োলজি পড়লে মুখস্থ করলে নাম্বার, হ্যাঁ অবশ্যই 9-10 পর্যন্ত ওই লাস্টে মুখস্থ করেও 90-র উপর নাম্বার পেয়ে যাওয়া যাবে টেস্ট পেপার সলভ করলেই ক্লাস 9-10-এ। ইভেন 11-12-এর বোর্ড এক্সামেও কিছুটা বলতে পারো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও মানে মুখস্থ করে নিলে বেশ কিছু অ্যান্সার করে ফেলা যাচ্ছে, কিন্তু সেই মার্কসটাকে থেকে কিন্তু তুমি যাচাই করতে পারছো না যে তুমি শিখেছো কতটা, তুমি বুঝেছো কতটা। তো সেই হিসাবটা মানে সেটা ভেবে তোমাদেরকে পড়তে হবে। তাই হঠাৎ করে যদি কেউ এরকমভাবে 9-10 পর্যন্ত যে গার্জেনরা ভাবছে যে বায়োলজি তো টিচার না নিলেও, মানে টিচার না নিলে বলতে ওই জাস্ট লাস্টের 1-2 মাস একটু মুখস্থ করে পড়েও 90-র উপর মার্কস পেয়ে যাবে আমার স্টুডেন্ট, মানে আমার ছেলে মেয়ে, তো সেক্ষেত্রে ওটা অতটাও ভালোভাবে পড়ার দরকার নেই, নেগলেক্ট করে পড়লেও হয়ে যাবে। তারাই যদি ভাবে যে ইন ফিউচার আমার বাচ্চা ডক্টরস হবে, তো কি করে হবে? তো 11-12-এ তাকে প্রেশারাইজড করা হচ্ছে, এবিসি বিভিন্ন ইনস্টিটিউটে তাকে ভর্তি করে দেওয়া হচ্ছে, তখন তো সে পাজেলড হয়ে যাচ্ছে। কেন না, ইনস্টিটিউটগুলোতে অনেকটাই বেশি হাই লেভেলেরও কিন্তু পড়াশোনা করানো হয়, এবং সেখানে কি হয় না অনেক স্টুডেন্ট মিলে পড়ে। ঠিক আছে, প্রাইভেট টিউশনে কোথাও বা কোনো মানে গৃহশিক্ষকের কাছে যদি তোমরা পড়ো, হয়তো ছোট অল্প কয়েকজন স্টুডেন্টের কাছে মানে টিচারের কাছে স্টুডেন্ট মিলে পড়ছো, একজন টিচার কম স্টুডেন্টকে পড়াচ্ছেন, কিন্তু ইনস্টিটিউটে যদি তোমরা ভর্তি হলে তো সেখানে প্রচুর স্টুডেন্ট, ইন্ডিভিজুয়ালি সবাইকে কি জানো সেভাবে পড়ানো সম্ভব হচ্ছে না, এবং সেক্ষেত্রে তোমরা দেখছো কি অন্য স্টুডেন্টরা তোমাদের থেকে অনেক এগিয়ে, ক্লাসে তারা বেশি রেসপন্স করতে পারছে, তোমরা পারছো না। ন্যাচারালি এটা হচ্ছে কি যে একটা মনে হচ্ছে কি যে না ওরা অনেক কিছু জানে আমি জানি না, এইভাবে একটা কিন্তু চেঞ্জেস চলে আসছে, এবং তোমরা সেটার সঙ্গে মিশতে পারছো না, জানতে চাইতে পারছো না, সেই করে করে তোমাদের ভিতর বরং দেখা যাচ্ছে সেই ক্লাসেরও গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার যেটা মনে হয় যে হঠাৎ করে 9-10 পর্যন্ত নেগলেক্ট করে আমরা বায়োলজি পড়ে এসে আর তারপর যদি ক্লাস 11-তে উঠেই আমি ভেবে ফেলি যে 2 বছরে আমি সব কিছু ভালোভাবে বুঝে ডক্টর হয়ে যাচ্ছি, মানে আমার নিট ক্লিয়ার করে ফেলবো খুব ইজিলি, তা কিন্তু হয় না। তোমরা এটাও জানো যে অনেকের ক্ষেত্রে 2-3 বছরের বেশি সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, আবার কি না অনেক স্টুডেন্ট কিন্তু ফার্স্ট বারই ক্র্যাক করতে পারছে, তার জন্য এটাও একটা কিন্তু কারণ শুরু থেকে যে স্টেপ বাই স্টেপ তার ক্লাসের পড়াশোনাটাকে বুঝে ঠিকঠাকভাবে পড়ে এসেছে, অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব পার্টেরগুলোই আমি বলছি, তাদের ক্ষেত্রে কি হবে না 11-12-এ তার গ্যাপ লাগবে না, নতুন শেখাটাকে সে নতুনভাবে যে জিনিসটা নতুন শিখছে সেটাকে শিখতে পারবে। কিন্তু তুমি ভেবে দেখো যারা আগের পড়াগুলোই ঠিকঠাক জানে না, তা সে যদি পড়তে আসে হঠাৎ করে 11 স্টার্ট করে, তো তাহলে তো অবশ্যই তার কাছে আগেরগুলোই অজানা, সে রিলেট করবে কি করে? সেই জন্য মানে সহজ হিসাবে যদি তোমরা বলো কি যে কীভাবে নিট পড়বো 11-12-এর, তো আলাদা করে তো নিটের জন্য আমরা ফর্মুলা নেই কিছু যে এভাবে নিটের জন্য পড়তে হয়, এভাবে বোর্ডের জন্য পড়তে হয়। হ্যাঁ, কোশ্চেন্স প্যাটার্নসের চেঞ্জেস আছে, তাই কোশ্চেন প্যাটার্নসের চেঞ্জেস আছে বলেই ওটা একটা কম্পিটিটিভ এক্সাম, আর বোর্ড এক্সামটা আমরা জানি যে কোশ্চেন্স প্যাটার্ন ডিফারেন্ট হয়। তো তাই জন্য আমাকে কিভাবে প্রিপেয়ার করব বলতে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের উপর জোর দিতে হবে, সেটা 11 থেকেই। অনেকের মাথায় এটা টার্গেট থাকে কি যে 11-এ আবার নিট পড়ে কি হবে, নিট তো দিতে হবে 12-এর পর। বাবা তোমাকে কিন্তু 11 আর 12 মিলিয়ে নিট এক্সাম দিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই যখন নিট রিলেটেড যে কোনো কিছু আলোচনা করি বারবার তোমাদের সবাইকে এই কথাটাই বলি যে যারা ভাবছো কি যে তোমাদের রিকোয়ারমেন্টস আছে, তোমরা চাও যে তোমরা নিট এক্সাম দাও এবং জাস্ট ওই সব বন্ধুরা দিচ্ছে বা এখনকার একটা ক্রেজ চলছে সবাই নিট অ্যাপিয়ার করবে, তো সেটার জন্য নয়, যে ঠিকঠাকভাবে দিতে চাও মানে পাস করতে চাও, তাকে খুব ভালোভাবে সিনসিয়ারভাবে 10th-এর পর থেকেই পুরোপুরি প্রপারলি নিটের গাইডেন্স নিতে হবে। এবং সেটা ওই কোনোভাবেই যদি কোনো টিচার, হয়তো কোনো টিচার এরকম করবেন না, কিন্তু যদি তোমরা ভাবো কি যে তোমরা সেখানে পড়া থেকে স্যাটিসফাই হচ্ছ না, তোমরা এটাকে মাথায় রাখবে যে এরকম নয়, বায়োলজি মানে এরকম নয় যে এটাই হয় বলে এরকম ব্যাপার নেই, নিশ্চয়ই কিছু একটা যুক্তি আছে। আমাকে অবশ্যই টার্মসগুলোকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, কিন্তু সব কিছু মনে রাখবো
আমাকে তো ম্যাথসে অনেক কিছু মনে রাখতে হয় আমাদের, তাই না? তার মানে ম্যাথসে কিছু বুঝবো না? ফিজিক্সেরও তো ফর্মুলা মনে রাখতে হয়, তো তার মানে ফিজিক্সেরও কি কিছু বোঝার নেই? সেই জন্য বায়োলজিটাও যে বোঝার জিনিস, এবং কেন সব কিছুর কেন যেমন হচ্ছে আছে, বায়োলজিরও আছে। তোমরা প্রচুর স্টুডেন্ট বায়োলজিতে কেন হচ্ছে কি হচ্ছে কিছু জানতে চাও না, জাস্ট শুধু মুখস্থ করে যাচ্ছ, লিখে যাচ্ছ। আর বোর্ডের এক্সামের কোশ্চেন্সগুলো এরকম আসে সাইক্লিক, যেমন আমি যদি ক্লাস 11-এর একটা কোশ্চেন্স বলি, সাইক্লিক নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, অর্থাৎ চক্রাকার, অচক্রাকার বা আবর্তকার অনাবর্তকার ফটোফসফোরাইলেশন, যেটা ফটোসিনথেসিসের একটা পার্ট। তো তোমরা লিখতে দেয়, তোমরা মুখস্থ করে ওই জেড স্কিম ড্র করে লিখে দিয়ে চলে আসো। তোমরা নিজেরা কখনো এগুলো ভাবো কি? মানে তোমরা আমাকে রিপ্লাই করো যারা 11th-এর স্টুডেন্ট আছো আর ফটোসিনথেসিস পড়ে ফেলেছো, যে নন সাইক্লিক যে ফটোফসফোরাইলেশন হচ্ছে সেটা কেন নন সাইক্লিক? ইলেকট্রন তো রিলিজ হচ্ছে, ইলেকট্রন ফিরে আসছে না কেন? কেন আসছে না? আসছে না, আমি পড়ছি আসছে না, কেন আসছে না, কারণটা কি? আর সাইক্লিক ফটোফসফোরাইলেশন কেন হচ্ছে না? ইলেকট্রনটা সাইক্লিক হচ্ছে, তো হঠাৎ ওখানে কেনই বা সাইক্লিক হচ্ছে? তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। তো এই জিনিসগুলো যদি তোমাদের মনে প্রশ্ন না আসে, ওখানটা থেকেই তো তোমাদের কোশ্চেন্সটা আসবে, তাই না? যে কেন ওটা নন সাইক্লিক, কি কেন এটা সাইক্লিক? তো এই জিনিসগুলো যদি তোমরা না বোঝো, শুধু যদি মুখস্থ করো আর লেখো আর ভাবো যে এমসিকিউ সলভ, অনেক স্টুডেন্টের এটা একটা প্রবলেম দেখেছি যে এমসিকিউ এক্সাম, নিট এমসিকিউ এক্সাম, ওটা তো খুবই আরও ইজি হওয়ার কথা, কিছু তো লিখতে হয় না, পেজ নিয়ে যে লিখতে হচ্ছে, অ্যান্সার মুখস্থ করে লিখতে, তা নয় তো এমসিকিউ অ্যান্সার ABCD কিছু তো একটা হবে, 4টে পড়ে মনে হবে এটা একটু হওয়ার মতন দিয়ে দেবো। তো এমসিকিউ সলভ করব, প্রচুর অনেক বই কিনে নেব, এমসিকিউ এর যে প্র্যাকটিস বুকগুলো আছে বসে বসে চ্যাপ্টার ওয়াইজ হাজার এমসিকিউ মুখস্থ করব, আর আমার মনে হয় নিট হয়ে যাবে। সেটা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও ইভেন অনেকে ভাবো এমসিকিউ প্র্যাকটিস করে কখনো কম্পিটিটিভ এক্সাম এভাবে পাস করা যাবে না। নিটের যদি তুমি ভাবো অনেকগুলো বই, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটের কথাই আমি বলতে পারি, যে বসে বসে এমসিকিউ লাগাবো, প্র্যাকটিস করব আর আমার নিট হয়ে যাবে প্রচুর এমসিকিউ করেছি বলে, এরকম কোনো ব্যাপার না। অনেকে আবার, আমি একজন কমেন্টে আমাকে জিজ্ঞেস করেছো যে এই বইগুলো থেকে যদি আমি পড়ি, ম্যাম আপনি যে বইটার কথা বলছেন এই বইগুলো থেকে যদি আমি এমসিকিউ করি তাহলে এই এমসিকিউগুলোই আসবে তো, মানে সব এগুলোই কমন পাবো তো? এই রকম কেন কথাটা তোমরা ভাবছো আমি বুঝতে পারছি না। এমসিকিউ করার কারণটা হচ্ছে যে প্যাটার্ন তোমরা বুঝতে পারছো, কি ধরনের কোশ্চেন্স জানতে চাইছে তোমরা বুঝতে পারছো, ইভেন প্র্যাকটিস করতে করতে তোমাদের কোন জায়গায় গ্যাপ আছে সেটা বুঝতে পেরে তোমরা সেই জায়গাটাকে আবার রিকভার করতে পারছো। ওই প্রশ্নটাই তুলে দেবে এরকম হতে পারে নাকি? হতে পারে কোনো একটা প্রশ্ন একটা রিপিট হলো, তার মানে এই নয় এরকম কোনো বই হতে পারে না যে তোমাকে যদি এরকম দেখো যে কোনো একটা বই বেরিয়েছে আর তোমাকে বলছে যে এখানে 100টা কোশ্চেন আছে, কি আমি বলছি 1000টা কোশ্চেন আছে, আর এই 1000টা কোশ্চেন্সই এনাফ নিটের জন্য, এই 1000টা থেকেই 90টা কোশ্চেন্স আসবে, তো সেটা একদম ভুল টাইপের কথা। আর যদি তোমরা বরং ওই বইটা কেনো, ওটা ইউজ করো, ওটা ইউজ করে তোমরা বুঝতে চেষ্টা করো, প্র্যাকটিস করো, কী টাইপের কোশ্চেন্স আসছে দেখো, সেই টাইপের কোশ্চেন্স অন্য কোথাও পাচ্ছ কিনা সেটাকে প্র্যাকটিস করো। কিন্তু বসে বসে যদি এইটার কোশ্চেন এটা, এটার কোশ্চেন সেটা, এরমভাবে মুখস্থ করে কোনো দিন পারবে না। পরীক্ষার হলে সব ভুলে গিয়ে ঘেটে অবস্থা খারাপ। সবার আগে খুব ভালো করে বুঝে প্রত্যেকটা লাইন বুঝে পড়ো, থিওরি বুঝে, তারপর সেটাকে অ্যাপ্লাই করতে পারছো কি না সেটা বোঝার জন্য এমসিকিউ সলভ করো। যেখানটায় দেখলে যে না এই এমসিকিউটা আমার দ্বারা সলভ হলো না বা আমি ভুল সলভ করলাম, ওই এমসিকিউটার অ্যান্সারটা কী হলো দেখে রেখে দেবো না, ওই এমসিকিউ এর যে 4টে অপশান আছে এবং ওই টপিকটা যেখান থেকে নেওয়া হয়েছে সেটাকে আমি আবার পড়ে 4টে অপশান কি বলতে চেয়েছে জাস্টিফাই করে অ্যান্সারটা ঠিক আসছে কি না, আমি বুঝতে পারলাম কি না দেখলাম। ঠিক আছে, তো এভাবে পড়তে হবে। সবাই যারা জিজ্ঞেস করছো যে বায়োলজি কি করে নিটের জন্য পড়বো, তো সেক্ষেত্রে এটাই বলার যে তোমরা সবার আগে মাথা থেকে এই চিন্তাটাকে ছাড়তে হবে যে বায়োলজি মানেই মুখস্থ করলে এনাফ। মুখস্থ করতে অবশ্যই হবে। স্পিসিসের একটা কোশ্চেন্স থাকেই, যে কোনো প্ল্যান্ট স্পিসিস দিয়ে বা অ্যানিম্যাল স্পিসিসের কোনো একটা কোশ্চেন্স থাকে, সেটা জানা থাকলে একমাত্র আমরা করতে পারবো, আর জানা না থাকলে ওটার অ্যান্সার করা অসুবিধা হয়। তো সেরকম একটা কোশ্চেন্স থাকে, তো সেটাও আমি বলবো যে এনসিইআরটির এক্সাম্পলগুলো যদি অ্যাটলিস্ট তোমরা পড়ে যাও, সায়েন্টিস্টের নেমিংয়ের উপর, ইনভেনশনের উপর কিছু কোশ্চেন্স, তো এগুলো দেখো জানা না থাকলে করতে পারবো না, কিছুটা লাকের উপর। যাদের জানার মধ্যে পড়ে যায় সে 4 মার্কসটা করে ফেলতে পারে, জানা না থাকলে আমার মনে হয় সেখানে মাথা খাটিয়ে
ওই ABCD কিছু একটা হবে বলে করে দিয়ে আসার কোনো মানে হয় না। জানা না থাকলে ওটা তোমরা ছেড়ে দেবে, তবে যাতে ছেড়ে দেওয়ার কথাটাই তো আমাদের মাথায় প্রথম আসা উচিত নয়। তাই অন্তত NCERT-তে এরকম এক্সাম্পল টাইপের যে ব্যাপারগুলো তোমরা পাচ্ছ, সায়েন্টিস্টের ইনভেনশন যেগুলো পাচ্ছ, সেগুলোকে অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করো। কেন বিগত বেশ কয়েক বছর, 2-3 বছর দেখা যাচ্ছে যে NCERT-র পুরো লাইন থেকেই কিন্তু কোশ্চেন্স আসছে। তো সেই জন্য NCERT যদি থরলি দেখে থাকো, সেখানে সায়েন্টিস্ট, সেখানের এক্সাম্পলস যেগুলো ওখানে ওরা মেনশন করে রেখেছে, সেগুলো পড়লে অনেকটা ম্যাক্সিমামটা এই এক্সাম্পল বেসড কোশ্চেন্সগুলো তোমরা পারবে করতে। আর বোঝার যেখানে কোশ্চেন্স থাকে, যেমন ধরো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, মানে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, জেনেটিক্সের যে পার্সেন্টেজগুলো, মানে ওই ধরো ডমিনেন্ট, রিসেসিভ, এপিস্ট্যাসিস থেকে কোশ্চেন্স এখন একটু কম আসে নিটের জন্য। তো এই জায়গাগুলোকে যদি তোমরা ভাবো যে বইতে সংজ্ঞা যেগুলো লেখা থাকে, সেই সংজ্ঞা বা এইচএসের যে কোশ্চেন্সগুলো আসে কাকে বলে উদাহরণ দাও, যেমন ধরো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের যে চেঞ্জেসগুলো, মানে হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স বা মাল্টিপল অ্যালিল, এই জিনিসগুলো তোমাদের বোর্ড এক্সামে কোশ্চেন্সটা আসে কীরকম না, পলিজেনিক ইনহেরিটেন্স কি, এক্সাম্পল দাও, মানে তা এই টাইপের কোশ্চেন্সগুলো মানে ঠিক একটু মানে জানা থাকলে বা একটু যদি জিনিসটা কি বুঝে লেখো তো হয়ে যাচ্ছে। কিন্তু এরকম টাইপের কোশ্চেন্স নিটে পাবে না। নিটে ওগুলোর অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন্স থাকবে, পার্সেন্টেজ তোমাকে বার করতে হবে, ডিফারেন্ট, ডমিনেন্ট, রিসেসিভ, কোথায় কোন মিক্সড ক্যারেক্টার্স কী হচ্ছে। তো সেই জিনিসগুলো তোমরা যদি শুধু ওই বইতে যেটুকু লেখা আছে সেটুকুকে পড়ে নাও, পড়ে নিয়ে অ্যান্সার করতে পারবে না। লিঙ্কেজ, ক্রসিং ওভার, এগুলোকে বুঝতে হবে। মানে তোমাদের বইতে সুন্দরভাবে ছবি দেওয়া আছে, এবার ছবিগুলোকে তোমরা হয়তো আমি দেখতে পাচ্ছি অনেকেই ড্রও করো, প্র্যাকটিসও করো। এই নয় যে প্র্যাকটিস করছি না বা ড্র করছি না, পড়ার ইচ্ছে নেই, ফাঁকি দিচ্ছি, এরকমও নয়। অনেকে প্র্যাকটিস করে করে পড়ছো, কিন্তু যেভাবে পড়া উচিত মানে সেটাকে আদৌ কি বুঝলে, সেটাই নিজেকে প্রশ্ন করছো না, যে কেন এরকমভাবে কী একটা এরকম লম্বা একটা দাগ টেনে দিচ্ছি, তারপরে ABCD লিখে দিচ্ছি, ওগুলোকে কী যে বোঝাচ্ছে, কেনই বা বোঝাচ্ছে, লিখে ফেলছো, মার্কসও হচ্ছে, কিন্তু মাথায় ওটা চিন্তা ভাবনাই আসছে না। তো সেইভাবে যদি পড়ো তাহলে কিন্তু হবে না, তোমাকে বুঝে পড়তে হবে যে কি বোঝাতে চাইছে, কেন এই ড্রয়িংগুলো ওভাবে করা আছে বা কি করে কি হচ্ছে। লিঙ্কেজ, ক্রসিং ওভার, এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন মুখস্থ করে সবাই লিখে ফেলছো, মার্কসও প্রায় ফুল পেয়ে যাচ্ছ, কিন্তু খুব ছোট ছোট বুঝে করার ব্যাপার আছে। মানে মাইনিউট কিছু জিনিস তোমাদের হয়তো রেপ্লিকেশন প্রসিডিওর আমি লিখতে দিই, স্টুডেন্টরা লিখে ফেলছো, ফুল মার্কস পাচ্ছ আমি দেখছি। মানে আমি নিজেরই কিছু স্টুডেন্টের কথা বলছি, কিন্তু তাদেরকে যদি সেখান থেকেই কিছু বুঝে লিখতে হবে এরকম কোশ্চেন্স দিলে তারা হাঁ করে থাকছে, লিখতে পারছে না। কিন্তু কেন, ওটাকেই এদিকে মুখস্থ যখন করে এসেছে অনর্গল লিখে ফেলছে। তো এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগছে, যে তোমরা যখন বুঝতে পারছো না সেটা অবশ্যই টিচারকে বলা উচিত, যে এরকমভাবে বুঝে না বুঝে এরকম মুখস্থ করে লিখে ফেলার কোনো মানে হয় না, সেটাতে নিজেদেরই প্রবলেম হবে এক্সাম দিতে গিয়ে। আর তার জন্য অনেক সময় এটাও আমি দেখেছি, যেটা হয় ফিজিক্স কেমিস্ট্রিতে কি হয়, ম্যাথসও থাকে কিছু, তো সেটার জন্য তোমরা কি হয় করলে পরে একটা অ্যান্সার থেকে তোমরা মানে বুঝতে পারো যে হ্যাঁ এটা আমি পারবো কি পারবো না, এটা অ্যাটেন্ড করবো কি করবো না। কিন্তু বায়োলজিতে তাই জন্য সবই যেন পারবো একটা ব্যাপার লাগে, প্রচুর অ্যান্সারও করে আসো তোমরা, কেন ভাবো বায়োলজিটা সোজা ইজি হবে, ওখানে সব অ্যান্সারই করতে পারবো। এবার করতে গিয়ে কি হয় না, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাড়িতে এসে আমাকে বললো যে ম্যাম বায়োলজির প্রিপারেশান ভালো ছিল, কিন্তু বায়োলজিতে যা দেখছি রেজাল্টে আমার বায়োলজির নেগেটিভ হয়ে গেছে বেশি। তো এইগুলো সমস্যা হচ্ছে এই জায়গা থেকে, পড়ে ফেলছো, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে, দেখছো যে ওই বোর্ডের এক্সামে বায়োলজির মার্কস সব থেকে হাইতে থাকছে, ফিজিক্স কেমিস্ট্রিতে সেখানে কম নাম্বারটা বায়োলজির তুলনায় কম হচ্ছে। তো তোমরা ভাবছো বাহ বায়োলজির তোমার প্রিপারেশান খুব ভালো আছে, নিটের জন্য প্রিপারেশান ভালো তার মানে। তো সেই জায়গা থেকে প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, এক্সামে গিয়ে ম্যাক্সিমাম অ্যান্সার করছো, কিন্তু ট্রিকি জায়গাগুলো বুঝতে না পেরে নেগেটিভ হয়ে যাচ্ছে, আলটিমেটলি র্যাঙ্ক পিছিয়ে আসছে, চান্স পাচ্ছ না। তো এইগুলোকে মাথায় রাখতে হবে এবং সেই জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। বায়োলজি মানেই মুখস্থ নয়, বায়োলজিতেও আমাকে বুঝে পড়তে হবে, বিশেষ করে 11-12 অবশ্য খুব ভালো করে বুঝতে হবে। ক্লাসিফিকেশান পড়ছি, সেটাকে তুমি বলো যদি ম্যাম আপনি এইসব বলছেন ক্লাসিফিকেশান কী বুঝবো, মনের মুখস্থই তো করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে, কিন্তু যে পার্টগুলো বোঝার সেটা বাবা একটু বোঝার চেষ্টা করো। বুঝতে না পারলে বারবার টিচারদের বলো যেভাবে জাস্ট কি লেখা আছে বইতে বা ছবি কি দেওয়া আছে ওইগুলো আমরা বুঝতে চাই না, মেন ব্যাপারটা কি আমাদেরকে বোঝান, আমরা শিখবো, এইভাবে পড়ো।
আর ছোট থেকে যদি বলো যে আরও আগে থেকে যদি আমরা ভাবি যে 9, 10, 8-এর ছেলেমেয়েরাও এখন অনেকেই সিরিয়াস, তারাও ভাবছো যে না আমরা যদি মেডিকেল পড়ি, শুনছি যে 8, 9, 10-এও প্রিপারেশনের দরকার, তো সেই প্রিপারেশনটা কীরকম হবে সেখানের ক্ষেত্রেও এই ব্যাপারটাই আমার কাছে বলার, যে তোমাদের ওই ক্লাস 8-এ আমি 11 পড়ছি এটা কোনো কাজের কথা নয়, কিন্তু আমি 8-এর যে পড়াটা আছে সেটাকে মুখস্থ করছি না ঠিকভাবে সুন্দরভাবে বুঝে পড়ছি সেইটা যাচাই করতে হবে। আর মাথা থেকে ওই ব্যাপারটা ছেড়ে রেখে পড়তে হবে কি যে শুধু আমাকে ওই ম্যাথস আর ইংলিশ করলেই হবে। আমরা ক্লাস 10 পর্যন্ত অনেকগুলো সাবজেক্ট পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার সব পড়ছি কেন না? তাহলে স্টুডেন্ট বুঝতে পারবে যে আমার কোন সাবজেক্টটায় বেশি ভালো লাগছে, আমি কোন সাবজেক্টটায় স্বচ্ছন্দ, কোন সাবজেক্টটা আমি আরও বেশি জানতে চাই, আমার পড়তে একেবারেই বোরিং লাগে না, আমার খুব পছন্দ হয়। তো এক্সপোজার না পেলে যে ছেলে মেয়েটা জানেই না যে অঙ্ক ছাড়া আরও কোনো সাবজেক্ট হতে পারে ভালো লাগার মতন, তো সে জানবে কি করে যে হিস্ট্রিটাও খুব ইন্টারেস্টিং হয়। সেই জন্য সব সাবজেক্টকে ক্লাস 10 পর্যন্ত যেটুকু সিলেবাসে আছে সেগুলোকে ভালো করে পড়ো, বোঝো, তাহলে তোমরা ডিসাইড করতে পারবে তোমাদের কোনটা ভালো লাগছে, এবং সেটা থেকে তোমরা 11, 12-এর স্ট্রিম চুজ করো। যদি ভাবো যে হ্যাঁ আমরা মেডিকেল লাইনে যেতে চাই, একদিনও নষ্ট না করে ফার্স্ট ডে থেকে নিটের জন্য পড়াশোনা শুরু করো। মানে পড়াশোনা মানে নিজেকে কষ্ট দিয়ে সারা দিন পড়বো, কে 16 ঘন্টা পড়ছে, কে 18 ঘন্টা পড়ছে, ওই সব ব্যাপার নয়। আমি যেটুকু পড়ছি তাতে ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে কিনা আমরা সেভাবে দেখে পড়বো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো তারপরেও যদি কিছু কনফিউশন থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অনেকে আবার বলো যে টাইম টেবিল আমি নিজের তোমাদের টাইম টেবিল বলতে পারি না, যার যেভাবে তার টাইম শিডিউলসগুলো ঠিক করা আছে, যার যেভাবে স্কুলে অনলাইন ক্লাস হয়, যার যেভাবে ধরো কিছু যদি প্রাইভেট টিউশন হেল্পিংয়ের দরকার পড়ে সেখানে টাইমিংস যেভাবে সেট আছে সেটার উপর বেস করে তোমরা নিজেরা কতটুকু টাইম নিজের জন্য রাখতে পারছো সেই টাইমটাকে ভাগ করে নাও, নিয়ে নিজেদের টাইম টেবিল বানিয়ে পড়াশোনা করো, খুব বেশি চাপের মধ্যে না থেকে। ব্যাপারটা ইজি, কিন্তু আমি যেটুকু পড়বো বুঝে পড়বো, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, তাহলে কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে তোমরা স্কোর করতে পারবে, নেগেটিভটা হবে না। তো আজকে এইটুকুই তোমাদের কাছে ডিসকাস করার ছিল। আরও কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।